হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের ভৌতবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাই। তোমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে তোমরা অবশ্যই 1 থেকে 2টো প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে। তোমাদের এনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষার মাত্র 15 দিন বাকি। ঠিক আছে, চলো রাসায়নিক বন্ধন থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। চলো, আর বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। এছাড়া তোমাদের জন্য অনেক আমি ম্যাথ ক্লাস করিয়েছি, ম্যাথ প্র্যাকটিস ক্লাস, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেগুলো দেখতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাটায়ন। দেখো, ক্যাটায়ন উৎপন্ন হয় ইলেকট্রন গ্রহণের ফলে, ইলেকট্রন বর্জনের ফলে, প্রোটন গ্রহণের ফলে না প্রোটন বর্জনের ফলে। দেখো, ক্যাটায়ন সর্বপ্রথম বুঝতে হবে ক্যাটায়ন কাকে বলা হয়। ঠিক আছে, ক্যাটায়ন মানে হচ্ছে, দেখো আয়ন হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন, 2 নম্বর হচ্ছে অ্যানায়ন। তো মনে রাখবে ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আয়ন। মনে রাখবে ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলা হয়। ঠিক আছে, ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলা হয়। ক্যাটায়ন কিন্তু ইলেকট্রন বর্জনের ফলে উৎপন্ন হয়। মনে রাখবে ইলেকট্রন কি করে না, ইলেকট্রন যদি কোনো মোলের পরমাণু ইলেকট্রন বর্জন করে তাহলে সেই পরমাণুটি কি না ক্যাটায়নে পরিণত হয়। আর ক্যাটায়ন হচ্ছে একটা ধাতুর বৈশিষ্ট্য। মনে রাখবে ধাতু কি করে না, ধাতু ইলেকট্রন বর্জন করে ইলেকট্রন বর্জন করে কিসে পরিণত হয় না ক্যাটায়নে পরিণত হয়। তার মধ্যে একটা ব্যতিক্রম রয়েছে, যেমন হচ্ছে ব্যতিক্রমটা কি না, ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন নিজে একটা কিন্তু ক্যাটায়ন উৎপন্ন করে, যেমন H+, কিন্তু হাইড্রোজেন পরমাণু নিজে একটি হচ্ছে অধাতু। মনে রাখবে। ঠিক আছে, এখানে দেখো যেমন উদাহরণ যদি নেওয়া হয়, যেমন সোডিয়ামের কথা বলা হয়, তো সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু। তো দেখো কিভাবে ইলেকট্রন বর্জন করে দেখে নাও। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত না 11। এর যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তার মানে ইলেকট্রন সংখ্যা হবে 11 সোডিয়ামের। তো প্রথম কক্ষে 2টো থাকবে, দ্বিতীয় কক্ষে 8টি, 3 নম্বর কক্ষে 1টি। ঠিক আছে, এখানে যেহেতু পারমাণবিক সংখ্যা 11 সোডিয়ামের, ইলেকট্রন সংখ্যাও 11 হবে। এবং আগে পরমাণু গঠনে আমরা আলোচনা করেছি ইলেকট্রন সংখ্যা 11 হবে, প্রোটন সংখ্যাও 11 হবে। অর্থাৎ বলতে চাইছি যে নিস্তড়িত যদি পরমাণু হয় তাহলে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি হবে না সমান হবে। এখানে দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছে হচ্ছে 2, 8, 1। ঠিক আছে, প্রথম কক্ষে 2টো, 2 নম্বর কক্ষে 8টে, 3 নম্বর কক্ষে 1টি। ঠিক আছে, এখানে দেখো যোজক ইলেকট্রন সোডিয়ামের যোজক ইলেকট্রনের সংখ্যা কত হলো 1। ঠিক আছে, সোডিয়াম অষ্টক নিয়ম পূর্ণের জন্য, ঠিক আছে, সোডিয়াম কি করবে অষ্টক নিয়ম পূর্ণ হওয়ার জন্য সোডিয়াম কি করে না একটা ইলেকট্রন কি করে না বর্জন করে। ঠিক আছে, একটা ইলেকট্রন বর্জন করে অষ্টক পূর্ণ করে। ঠিক আছে, তাহলে সোডিয়াম কি করবে, দেখো সোডিয়াম কি করবে না একটা ইলেকট্রন কি করবে না বর্জন করবে। একটা ইলেকট্রন বর্জন করার জন্য মাথায় একটা প্লাস মনে রাখবে। যেহেতু একটা ইলেকট্রন বর্জন করার ফলে ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল সোডিয়ামে না 10, আর প্রোটন সংখ্যা কত থাকলো না 11। আর তোমরা জানো প্রোটন মানে হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রন মানে হচ্ছে ঋণাত্মক। তার মানে প্রোটন সংখ্যা একটা প্লাস, তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা ইলেকট্রনের চাইতে একটি বেশি আছে। ঠিক আছে, যেমন ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের কথা যদি বলা হয় তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তার মানে ইলেকট্রন সংখ্যা 12, প্রোটন সংখ্যা 12। ঠিক আছে, এখানে দেখো ইলেকট্রন বিন্যাস যদি করা হয় তো 2, 8, 2। তোমরা জানো যে প্রতিটি মোলের পরমাণু সর্ববস্থ কক্ষে 2টো বা 8টে ইলেকট্রন করার চেষ্টা করে, 2টো বা 8টে। ঠিক আছে, হিলিয়ামের কাছাকাছি যে মৌলগুলো রয়েছে তারা সর্ববস্থ কক্ষে 2টো করার চেষ্টা করে, আর বাকি সমস্ত মৌলগুলি সর্ববস্থ কক্ষে 8টে ইলেকট্রন করে নিজেকে সুস্থিত লাভ করে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কি করবে না, ম্যাগনেসিয়াম এখান থেকে 2টো ইলেকট্রন বর্জন করবে। 2টো ইলেকট্রন বর্জন করার ফলে কি হবে না ইলেকট্রন সংখ্যা প্রোটনের চাইতে 2টো কমে যাবে। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা কত রয়েছে না 12টি, যেহেতু পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 12, প্রোটন সংখ্যা 12। ঠিক আছে, মনে রাখবে নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা 12 হয়। এখানে ম্যাগনেসিয়াম যদি 2টো ইলেকট্রন বর্জন করে নিজে অষ্টক নিয়ম পূর্ণ করে তাহলে কি হবে না Mgর মাথায় 2টো প্লাস হবে। অর্থাৎ কি না ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চাইতে 2টো কম হয়ে যাচ্ছে। ঠিক আছে,
দুটো ইলেকট্রন কি করে না বর্জন করে, দুটো ইলেকট্রন বর্জন করার ফলে এমজির মাথায় কত হবে না 2+, অর্থাৎ দুটো ইলেকট্রন কি করেছে না বর্জন করেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইলেকট্রনের বর্জনের ফলে ক্যাটায়ন উৎপন্ন হয়, মনে রাখবে। ঠিক আছে, আর ক্যাটায়ন হচ্ছে ধাতুর একটি বৈশিষ্ট্য, ধাতু ইলেকট্রন বর্জনের ফলে ক্যাটায়ন উৎপন্ন করে। আশা করি তোমরা ক্যাটায়ন সম্পর্কে বুঝতে পারলে। এবার চলে যাব নেক্সট প্রশ্নে চলে যাব। চলো ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, অ্যানায়ন উৎপন্ন হয় ইলেকট্রন গ্রহণের ফলে। দেখো সর্বপ্রথম আমরা অ্যানায়ন কি সেটা বুঝবো। ঠিক আছে, ক্যাটায়ন যেমনভাবে আমরা বুঝলাম সেভাবে অ্যানায়ন বুঝবো। অ্যানায়ন হচ্ছে তড়িৎ ঋণাত্মক পরমাণু বা পরমাণু পুঞ্জকে অ্যানায়ন বলা হয়। অ্যানায়ন কিন্তু ইলেকট্রন গ্রহণের ফলে উৎপন্ন হয়। ইলেকট্রন গ্রহণের ফলে, ইলেকট্রন গ্রহণ কারা করে না যেসব কি বলবো অধাতুর পরমাণু। ঠিক আছে, অধাতুর পরমাণু কি করে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। যেমন এক্সাম্পল হিসাবে যদি অক্সিজেনের কথা বলা হয়, তো দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার মানে প্রোটন সংখ্যা 8 হবে, ইলেকট্রন সংখ্যাও সমান হবে। ঠিক আছে, 8 হবে। এখানে দেখো অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে প্রথম কক্ষে 2টো থাকবে আর শেষ কক্ষে 6টা, অর্থাৎ যোজন কক্ষে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। যোজন কক্ষ মানে সর্ববহিষ্ঠ কক্ষ। আর যোজক ইলেকট্রন যদি বলা হয় অক্সিজেনের যোজক ইলেকট্রন সংখ্যা কত, তো বলবে 6। ঠিক আছে, যোজক ইলেকট্রন যদি বলা হয় তাহলে বলবে 6। এখানে দেখো অক্সিজেন অষ্টক পূর্ণের জন্য সর্ববহিষ্ঠ কক্ষে কি না 2টো ইলেকট্রন কি করবে না গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে, অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন গ্রহণ করবে। 2টো ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ প্রোটনের চাইতে 2টো ইলেকট্রন বেশি হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10, প্রোটন সংখ্যা হবে 8। তার মানে কি হবে, মাথায় অক্সিজেনের মাথায় কি লিখতে হবে 2টো মাইনাস। ঠিক আছে, যেমন এইভাবে দেখো অক্সিজেন কি করবে, তার মানে 2টো ইলেকট্রন কি করবে না 2টো ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, গ্রহণ করবে, তার মানে কি হবে না ও এর মাথায় 2- বা O- লিখতে পারো। ঠিক আছে, O-, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। তার মানে এখানে কি হচ্ছে অক্সিজেন সর্ববহিষ্ঠ কক্ষে 2টো ইলেকট্রন গ্রহণ করছে, তার ফলে 2টো ইলেকট্রনের সংখ্যা প্রোটনের তুলনায় বেশি হচ্ছে। যদি বলা হয় যে O2- এখানে ইলেকট্রন সংখ্যা কত অক্সিজেনের, তো বলবে ইলেকট্রন সংখ্যা, তো নিস্তড়িত অবস্থায় ইলেকট্রন সংখ্যা কটা থাকে অক্সিজেনের 8টি, আর এখানে 2টো এক্সট্রা অ্যাড হয়েছে, তার মানে 8 + 2, এখানে ইলেকট্রন সংখ্যা হবে অক্সিজেনের কত না 10। তো মনে রাখবে অ্যানায়ন উৎপন্ন হয় ইলেকট্রন গ্রহণের ফলে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণের ফলে অ্যানায়ন উৎপন্ন হয় এবং অ্যানায়ন হচ্ছে অধাতুর বৈশিষ্ট্য, মনে রাখবে। এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। অ্যানায়ন সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এখানে দেখো একটি মোলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, মৌলটির যোজ্যতা কত হবে। ঠিক আছে, দেখো এ মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে না 17, ভালো করে বোঝো। এবার এটা যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, দেখো ইলেকট্রন বিন্যাস যদি করা হয় তাহলে প্রথম কক্ষে 2টো, 2 নম্বর কক্ষে 8টে, 3 নম্বর কক্ষে 7টে। ঠিক আছে, যদি তোমরা ইলেকট্রন বিন্যাস না বুঝতে না পারছো তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে পরমাণু গঠন সম্পর্কে যে ভিডিওটি আছে সেটা সর্বপ্রথম তোমরা দেখবে। ঠিক আছে, এরপরে কি করবে না লুইস ডট গঠন করবে, লুইস ডট। ঠিক আছে, লুইস ডট কীভাবে করবে না এ পরমাণুটা লিখবে এবং এই যে 7টি সর্ববহিষ্ঠ কক্ষে কটি ইলেকট্রন রয়েছে সেই 7টি ইলেকট্রনকে তোমরা এভাবে বসাবে। প্রথমে 1, 2, 3, 4, এবার হচ্ছে 5, 6, 7। এখানে দেখো এখানে এ পরমাণুটির যুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে ক জোড়া না 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি, তার মানে এর যোজ্যতা হবে 1। ঠিক আছে, তার মানে এর যোজ্যতা কত হবে না এ পরমাণুটির যোজ্যতা কত হবে না 1, মনে রাখবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ধরো আরেকটি উদাহরণ নিচ্ছি, যেমন যে মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে না ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস কত হবে প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8, তারপরে হচ্ছে 1। লুইস ডট কি হবে, যদি মৌলটির পরমাণু হচ্ছে চিহ্নটি হচ্ছে বি, তাহলে বি
একটি ডট, তার মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটি না একটি, তার মানে এর যোজ্যতা কত হবে না 1 হবে। ঠিক আছে, আরেকটি যেমন সি পরমাণু নিচ্ছি যার পারমাণবিক সংখ্যা ধরে নিচ্ছে 12, তার এর ইলেকট্রন বিন্যাস কত হবে, প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 8 আর সর্ববহিস্থ কক্ষে হচ্ছে 2। তাহলে সি কি করবে 1 2, তাহলে এর সর্ববহিস্থ কক্ষে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত না 1 2, তার মানে এর যোজ্যতা হবে 2। আশা করি তোমরা যোজ্যতা কীভাবে নির্ণয় করবে সেটা বুঝতে পেরেছো। আরেকটা উদাহরণ নিচ্ছি, যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হচ্ছে 8, তাহলে কি হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস কি হবে না 2, তারপরে হচ্ছে কত না 6। ঠিক আছে, 2 6, প্রথম কক্ষে 2, শেষ কক্ষে ছোটে। লুইস ডট কীভাবে অক্সিজেনের, দেখো সর্ববহিস্থ কক্ষে যে 6টি ইলেকট্রন এটাই ভাবে বসাবে। দেখো 1 2 3 4 5 6, তাহলে অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত না 1 2, তার মানে অক্সিজেনের যোজ্যতা কত হবে না 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক কত ছিল না 17, ইলেকট্রন বিন্যাস 2 8 7, লুইস ডট এভাবে কত হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তার মানে যোজ্যতা হলো 1। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করে নেবে, লুইস ডট করে নেবে, আর যেটা হবে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সেটাই হবে ওই মৌলের পরমাণুর যোজ্যতা। ঠিক আছে, বা ওই মৌলটির যোজ্যতা। চলো এবার চলে যাবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা যোজ্যতা নির্ণয় করবে। দেখো পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তা হলো আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, সহযোগী বন্ধন, উপরের কোনোটি নয়। দেখো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আয়নীয় বন্ধন, মনে রাখবে। দেখো কি করবে না আয়নীয় বন্ধনের ক্ষেত্রে একটি হবে ধাতুর পরমাণু আর একটা হবে অধাতুর পরমাণু। ঠিক আছে, অধাতু মৌলের পরমাণু। ধাতু কি করবে না ইলেকট্রন বর্জন করবে, অধাতু কি করবে না সেই ইলেকট্রন কি করবে না গ্রহণ করবে। অর্থাৎ ধাতু কিসে পরিণত হবে না ধাতু ক্যাটায়নে পরিণত হবে, মনে রাখবে। ধাতু ইলেকট্রন বর্জন করে নিজে ক্যাটায়নে পরিণত হবে, অধাতু কি করবে না ইলেকট্রন গ্রহণ করে নিজে অ্যানায়নে পরিণত হবে। ঠিক আছে, এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলছে আয়নীয় বন্ধন, আর যে যৌগ গঠিত হবে তাকে বলবো আমরা আয়নীয় যৌগ বা তড়িৎরোধী যৌগ। উদাহরণস্বরূপ যদি একটা উদাহরণ নেওয়া হয়, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। ঠিক আছে, MgCl2, এখানে দেখো Mg হচ্ছে ধাতু, Cl হচ্ছে অধাতু। ঠিক আছে, দেখো Mg যদি পারমাণবিক সংখ্যা ধরা হয়, Mgর পারমাণবিক সংখ্যা ধরা হয় না, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তার মানে ইলেকট্রন বিন্যাস করলে কত হবে 2 8 2, প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 8, 3 নম্বর কক্ষে 2। তাহলে কি করবে ম্যাগনেসিয়াম অষ্টক পূরণের জন্য এই 2 ইলেকট্রন কি করবে বর্জন করে দেবে। ক্লোরিনের যদি দেখা হয়, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস হবে 2 8 আর 7। আর ক্লোরিন কি করবে না ক্লোরিনের অষ্টক পূরণের জন্য এই একটি ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে কি করতে হবে না গ্রহণ করতে হবে। একটি ক্লোরিন পরমাণু কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো তাহলে ম্যাগনেসিয়াম কি করবে না 2 ইলেকট্রন বর্জন করবে। 2 ইলেকট্রন বর্জন করার জন্য মাথায় 2 প্লাস, আর একটা ক্লোরিন কি করবে না একটা গ্রহণ করবে, তার মানে একটা মাইনাস, তার মানে ক্লোরিন পরমাণু 2 আসবে। ঠিক আছে, আর এই যে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে এরা যৌগ গঠন করবে কি না Mg একটা আর Cl2 হচ্ছে 2। তাহলে MgCl2 হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ, আর এদের বন্ধন যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আয়নীয় যৌগের আরও উদাহরণ রয়েছে, তোমরা পুরো ভিডিওটি দেখো, তোমাদের আরও আয়নীয় যৌগের তোমরা উদাহরণ পাবে। ঠিক আছে, অবশ্যই দেখবে আয়নীয় বন্ধন হবে একটি ধাতুর পরমাণু, একটা হবে অধাতুর পরমাণু। চলো আশা করি তোমরা আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগ কীভাবে গঠিত হয় তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা আবার নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো এখানে দেখো নিচের কোনটি আয়নীয় যৌগ কিভাবে চেনবে। যেমন দেখো HCl হাইড্রোক্লোরাইড, H হচ্ছে অধাতু, আর Cl অর্থাৎ ক্লোরিন হচ্ছে একটা অধাতু, তার মানে HCl হবে না, অধাতুতে আয়নীয় যৌগ হয় না। আয়নীয় যৌগ মানে কি হবে একটা ধাতুর পরমাণু হবে আর একটা অধাতুর পরমাণু হবে। ঠিক আছে, ধাতু কি করবে ইলেকট্রন বর্জন করবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে।
দেখো এখানে কার্বন হচ্ছে ধাতু, হাইড্রোজেনও ধাতু, তার মানে CH4ও হবে না। এখানে দেখো Mg ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম একটা কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, Mg হচ্ছে কি না ধাতু, ধাতু, আর Cl হচ্ছে অধাতু, ঠিক আছে, অধাতু। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা না একটি রয়েছে ধাতুর পরমাণু, দুটি অধাতুর পরমাণু। তাহলে দেখো এটা হবে আয়নীয় যৌগ। ম্যাগনেসিয়াম কি করবে, ইলেকট্রন বর্জন করবে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। এখানে দেখো নাইট্রোজেন ও ধাতু, হাইড্রোজেন ও ধাতু, এটা হবে না, ঠিক আছে। তাহলে এখানে আয়নীয় যৌগ হচ্ছে MgCl2। দেখো আয়নীয় যৌগের আরও কিছুগুলো উদাহরণ নিতে পারি আমরা, যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, Mg হচ্ছে ধাতু, ও হচ্ছে অধাতু, তাহলে এটা আয়নীয় যৌগ হবে। তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, দেখো ক্যালসিয়াম ধাতু আর Cl হচ্ছে অধাতু। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, ঠিক আছে, AlCl3, এটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ মানে দেখবে একটি থাকবে ধাতু আর একটা হবে অধাতু, ঠিক আছে, বা একের বেশি পরমাণু অধাতু থাকতে পারে। এখানে দেখো ধাতু পরমাণু রয়েছে একটি, অধাতুর পরমাণু রয়েছে এখানে দুটি। এখানে ধাতু পরমাণুর সংখ্যা একটি, অধাতুর পরমাণুর সংখ্যা তিনটি, ঠিক আছে। এখানে ধাতু এবং অধাতু পরমাণুর সংখ্যার উপর ডিপেন্ড করছে না, অবশ্যই দেখবে ধাতু এবং অধাতু এই দু ধরনের পরমাণু থাকবে, ধাতু এবং অধাতু। তো ওটা তোমরা বুঝে নেবে যে আয়নীয় যৌগ, ঠিক আছে, আয়নীয় যৌগ। চলো এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো আয়নীয় যৌগ জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। দেখো আয়নীয় যৌগের কিছুগুলো বৈশিষ্ট্য আছে, তোমরা আশা করি এগুলা হয়তো 10 ক্লাস থেকে তোমরা হয়তো পড়েছো, আয়নীয় যৌগ বা রাসায়নিক বন্ধন থেকে। আয়নীয় যৌগ কিন্তু আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। 2 নম্বর, আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। মনে রাখবে এগুলো আয়নীয় যৌগের হচ্ছে এগুলো বৈশিষ্ট্য। তো আয়নীয় যৌগ জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কারণ কি হচ্ছে না যখনই একটা আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয়, যেমন যদি NaCl এর কথা ধরে নেওয়া হয়, তো NaCl জলে দ্রবীভূত অবস্থায় কি উৎপন্ন হয় না NaCl বিশ্লিষ্ট হয়ে Na+ আর Cl- আয়ন উৎপন্ন করে, ঠিক আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। এই আয়নগুলো কি করে না ইলেকট্রন এরা তড়িৎ পরিবহন করে। তাহলে আয়নীয় যৌগ জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কিসের জন্য না মুক্ত আয়নের জন্য। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। যেমন MgCl2 যদি কথা বলি, MgCl2 জলে বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করে না Mg2+, এখানে Cl-, 2Cl-, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। এরাই কি করে না এরাই ইলেকট্রন পরিবহন করে জলে দ্রবীভূত অবস্থায়। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মনে রাখবে আয়নীয় যৌগের মধ্যে অণু পরমাণুর কোনো অস্তিত্ব নেই। আয়নীয় যৌগ কেবলমাত্র ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা গঠিত। আয়নীয় যৌগের বৈশিষ্ট্য থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। চলো এবার চলে যাব আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো MgCl2, দেখো MgCl2 যৌগে ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা কত। তো দেখো তড়িৎযোজ্যতা কিভাবে পরিমাপ করা হয় না, দেখো আয়নীয় বন্ধন সৃষ্টির সময় বা আয়নীয় বন্ধন গঠন করার সময় একটি পরমাণু, ঠিক আছে, একটি মোলের পরমাণু যতগুলো ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে সেই সংখ্যাটিকে কি বলা হয় ওই মোলের কি বলা হবে তড়িৎযোজ্যতা। যেমন MgCl2 যদি কথা বলা হয়, তো MgCl2 কি হয় ইলেকট্রন বিন্যাস Mg282, ক্লোরিন কি করে না ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 287 আর 287। এখানে কি করে না ম্যাগনেসিয়াম কি করে একটা ইলেকট্রন এই ক্লোরিনকে দেয়, আবার এই দুটো ইলেকট্রন বর্জন করে আর একটা ইলেকট্রন একে দেয়, ঠিক আছে। তার ফলে কি হয় না Cl- ক্লোরিন কি হয় Cl- পরিণত হয়, Mg কি হয় না Mg2+ পরিণত হয় আর Cl-। এখানে কি করছে না ম্যাগনেসিয়াম কি করছে দুটো ইলেকট্রন বর্জন করছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা কত হবে না 2 হবে, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
ক্লোরিন একটি ক্লোরিন পরমাণু কটি ইলেকট্রন গ্রহণ করছে, না একটি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে এখানে ক্লোরিনের তড়িৎযোজ্যতা কত হবে, না 1। ঠিক আছে, 1 মনে রাখবে। যতগুলো অ্যাক্টিভ ধাতব পরমাণু বা অধাতব পরমাণু আয়নীয় বন্ধন সৃষ্টিকালীন যতগুলো ইলেকট্রন বর্জন কি গ্রহণ করে সেই সংখ্যাটি হচ্ছে ওই পরমাণুর তড়িৎযোজ্যতা, মনে রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো নিচের অণুগুলির মধ্যে কোনটিতে ত্রিবন্ধন রয়েছে। দেখো এগুলো সমস্ত হচ্ছে সমযোজী বন্ধন। দেখো সমযোজী যৌগ, আর এদের মধ্যে যে বন্ধন আছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। দেখো সমযোজী যৌগ কাকে বলা হয়, জেনে রাখো বন্ধন 3 রকমের হয়। একটা হচ্ছে তোমার এক বন্ধনে 2টো ইলেকট্রনের দরকার, দ্বিবন্ধনে 4টি ইলেকট্রন, 3 নম্বর হচ্ছে ত্রিবন্ধন। ঠিক আছে, ত্রিবন্ধন। তো এখানে ত্রিবন্ধন দেখা যায় নাইট্রোজেনের ক্ষেত্রে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শক্তিশালী বন্ধন, দেখো শক্তিশালী বন্ধন কোনটা, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড না ট্রিপল বন্ড। মনে রাখবে শক্তিশালী বন্ধন হচ্ছে ট্রিপল বন্ড। ঠিক আছে, ট্রিপল বন্ড। ঠিক আছে, যদি অধক্রমে সাজানো হয় তাহলে কি হবে, না এরপরে হবে ডবল বন্ড, আর ন্যূনতম শক্তি হচ্ছে সিঙ্গেল বন্ডের। সব থেকে এই 3টি বন্ডের মধ্যে সব থেকে কম শক্তিশালী হচ্ছে সিঙ্গেল বন্ড, এর থেকে বেশি হচ্ছে ডবল বন্ড, সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে ট্রিপল বন্ড। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নিচের কোনটি সবচেয়ে দুর্বল বন্ধন, একটা আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, সহযোগী বন্ধন না হাইড্রোজেন বন্ধন। মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে সবচেয়ে দুর্বল বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর সব থেকে শক্তিশালী বন্ধন হচ্ছে এই 4টি বন্ধনের মধ্যে আয়নীয় বন্ধন। ঠিক আছে, আয়নীয় বন্ধন হচ্ছে সব থেকে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নীয় বন্ধন, আর সব থেকে দুর্বল বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।